সংস্কারে কতটা শক্তি পাবে এখনকার নখদন্তহীন দুদক? কাজ যা শুধু সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করা, সে কি আদৌ বদলে যাবে কাগজে কলমের সংস্কারে, নাকি আরো অনেক কিছু করার আছে এখানে? দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার পর এ নিয়ে আলোচনা হচ্ছে আরো জোরে সোরে। দুর্নীতি দমন কমিশন দুদককে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করতে ৪৭টি সুপারিশ করেছে কমিশন। দুদককে শক্তিশালী, কার্যকর ও ন্যায়পাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কমিশনারদের পদ বাড়ানো, নিয়োগ, সার্চ কমিটি, আইনের সংস্কার, বেতন বৃদ্ধি ও প্রণোদনার সুপারিশও এসেছে তাদের প্রস্তাবনায়। এছাড়া দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। এসব সুপারিশ প্রকৃত অর্থেই বাস্তবায়ন করা গেলে নখদন্তহীন দুদক কার্যকর একটি প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। দুর্নীতি দমন কমিশনের কয়েকটি সংকটের দিক চিহ্নিত করেছে সংস্কার কমিশন, যার মধ্যে প্রথমেই নিয়োগ প্রক্রিয়ার কথা বলছেন তারা। দুদকের সর্বোচ্চ পর্যায়ে চেয়ারম্যান অথবা কমিশনার হিসেবে যারা দায়িত্ব পান তাদের নিয়োগ প্রক্রিয়ায় দলীয় রাজনৈতিক প্রভাব থাকে, যে প্রভাব থেকে চেয়ারম্যান কমিশনাররা বের হতে পারেন না কখনোই। সে কারণে তাদের এ ধরনের প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার মতো সাহস থাকে না। দ্বিতীয়ত, কমিশনারদের নিচের ধাপের পদগুলোতে আমলাতন্ত্রের একচেটিয়া প্রভাব, বিশেষত প্রশাসনিক ক্যাডারের। একদিকে দলীয় রাজনীতির প্রভাব, অন্যদিকে আমলাতন্ত্রের প্রাধান্য। দ্বিমুখী চক্রের হাতে জিম্মি হয়ে পড়ে দুদক। তৃতীয়ত, সংস্কার কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী দুদক প্রতিষ্ঠান হিসেবে নিজেই ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত। তাদের দৃষ্টিতে এখানকার সার্বিক জনবল পর্যাপ্ত নয়, দক্ষতা যোগ্যতার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। তার উপরে রয়েছে প্রেষণে আসা কর্মকর্তা এবং সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের মধ্যে বৈষম্য ও দ্বন্দ্ব। এছাড়া জবাবদিহিতার ঘাটতি, বিধিবিধান পরিবর্তনের ফলে ক্ষমতা খর্ব হওয়া ও অন্যান্য প্রতিষ্ঠানের অসহযোগিতার কথাও সংস্কার কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে। কমিশনের কাঠামোতে যে পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে তাতে কমিশনার সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ন্যূনতম একজন নারী সহ ৫ জন করার কথা বলা হয়েছে। প্রস্তাব আছে কমিশনের মেয়াদ সম্পর্কেও। ২০০৪ সালে দুদক আইন প্রণয়নের সময় মেয়াদ ৪ বছর করা হলেও ২০১৩ সালে সংশোধন করে ৫ বছর করা হয়েছিল। সেখান থেকে কমিয়ে আবার ৪ বছর করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। দুদক বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। সংস্কার কমিশন চায় দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। দুদককে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এটি সাংবিধানিক স্বীকৃতি পায়নি, এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আছে, যেটি আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাদ করেছে, এটা করতে হবে। দুদক স্ট্যাটিউটরি বডি, ওইটাকে ওনারা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে বলেছেন। এটা হলে ভালো, তখন দুদকের চেয়ারম্যান কমিশনাররা আপনার ওত নিবে এবং ওত অনুযায়ী যদি ওনারা কাজকর্ম করেন ভালো। দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ কর্মকর্তা পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। কমিশনারদের যোগ্যতার ক্ষেত্রে বর্তমানে আইন পেশা, শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ বা শৃঙ্খলা বাহিনীতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতার কথা বলা আছে। সংস্কার কমিশনের সুপারিশে ২০ বছরের অভিজ্ঞতার বদলে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করতে বলেছেন তারা। কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার সুপারিশ করেছে কমিশন। তাদের নিয়োগের জন্য একটি বাছাই বা সার্চ কমিটি গঠন করা হবে। বাছাই কমিটির বিন্যাসেও পরিবর্তন আনতে চায় সংস্কার কমিশন। বর্তমানে আপিল বিভাগের বিচারপতিকে সভাপতি এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিবকে সদস্য করে বাছাই কমিটি গঠনের বিধান রয়েছে। সুপারিশ অনুযায়ী প্রধান বিচারপতির পরে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন এর চেয়ারম্যান। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পাশাপাশি সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার তরফ থেকে একজন করে মনোনীত প্রতিনিধি সদস্য হবেন। এছাড়া প্রধান বিচারপতি মনোনীত নাগরিক সমাজের একজন প্রতিনিধিও রাখা হবে, যিনি দুর্নীতি বিরোধী কাজের সঙ্গে সম্পৃক্ত। এই 7 জনকে নিয়ে সার্চ কমিটি হবে। ফলে
এটি বর্তমান ব্যবস্থার চেয়ে বিস্তৃত ও স্বচ্ছ হবে বলে মনে করে সংস্কার কমিশন। সংস্কার কমিশন বলছে, দেশের জাতীয় দুর্নীতি বিরোধী কোনো কৌশল নেই। দুর্নীতি দমন শুধু দুদকের একার কাজ নয়, এখানে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে, যেমন সংসদ, আইন ও বিচার বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী, বিভিন্ন কমিশন, ব্যবসা খাত ও রাজনৈতিক দল, নাগরিক সমাজের দুর্নীতি বিরোধী ভূমিকা থাকতে হবে। এই কৌশলটি প্রতিপালিত হচ্ছে কিনা সেটি পরিবীক্ষণ, পর্যবেক্ষণ, মূল্যায়নের জন্য আমরা প্রস্তাব করেছি সংবিধানের ৭৭ অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ন্যায়পাল একটা কার্যালয় প্রতিষ্ঠা করা, যার দায়িত্ব হবে এই কৌশলের বাস্তবায়নের পরিবীক্ষণের বা প্রতিপালনের মূল্যায়ন করা ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে। সুনির্দিষ্ট কিছু আইন না থাকায় অর্থ পাচার বন্ধ করা যাচ্ছে না বলে মনে করে সংস্কার কমিশন। তারা বলছেন, যে ব্যক্তি একটি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন তিনি ব্যক্তিগত স্বার্থ ও বন্ধুত্বের বলয় থেকে সিদ্ধান্ত নেন। এটা বন্ধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন আইন দরকার। কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। বেনামি প্রতিষ্ঠান গড়ে এস আলম সহ কয়েকটি প্রতিষ্ঠান দৃষ্টান্ত স্থাপন করেছে। বেনামি কোম্পানির তথ্য প্রকাশ করা হয় না উল্লেখ করে সংস্কার কমিশন বলেছে, তারা মনে করে বেনামি প্রতিষ্ঠান সম্পর্কে দেশের মানুষ জানে না, এমনকি অনেক সময় কর্তৃপক্ষের জানার সুযোগ থাকে না। তাই বেনামি প্রতিষ্ঠানের মালিকানার তথ্য একটা জাতীয় রেজিস্ট্রারে উল্লেখ থাকা জরুরি, যেটা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত অর্থায়নে স্বচ্ছতা আনার জন্য কিছু সুপারিশ করেছে কমিশন। তারা বলেছে, রাজনৈতিক দলের নির্বাচনী আয় ব্যয় নিয়মিত প্রকাশ করতে হবে, হলফনামার তথ্য প্রকাশ করতে হবে। যদি হলফনামায় পর্যাপ্ত তথ্য না থাকে, তথ্য গোপন করা হয় ও বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ থাকে, তবে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ৩ মাসের মধ্যে তাদের পরিবারের সবার সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন। নির্বাচন কমিশন সেটি প্রকাশ করবে। এটি প্রতি বছর হালনাগাদ করতে হবে যতদিন তিনি জনপ্রতিনিধি থাকবেন। রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই এবং সেই লক্ষ্যে নিশ্চিত করা হোক, সেই লক্ষ্যে কতগুলো সুনির্দিষ্ট পরামর্শ আমরা উপস্থাপন করেছি। দুর্নীতি দমনের সব সেবামূলক খাত স্বয়ংক্রিয় বা অটোমেশনের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। কমিশন বলছে, বেসরকারি খাতে ঘুষ লেনদেন এখন পর্যন্ত অবৈধ নয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের আওতায় সরকারি খাতের মতো বেসরকারি খাতেও ঘুষ লেনদেন অবৈধ, কিন্তু সেটা এখনো কার্যকর হয়নি। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এবং বেসরকারি খাতে অবৈধ লেনদেন আইনিভাবে নিষিদ্ধ করার বিষয়টি বা অপরাধ হিসেবে চিহ্নিত করার বিষয়গুলি জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সাথে আমাদের সদস্য রাষ্ট্র হিসাবে আমাদের বাধ্যবাধকতা আছে সেগুলো। দুদককে শক্তিশালী করতে কয়েকটি আইন সংস্কারের কথা বলেছে কমিশন। দুর্নীতির তথ্য প্রকাশকারীর সুরক্ষা আইন এর একটি। যে দুর্নীতির তথ্য প্রকাশ করেন তার সুরক্ষায় আইন করতে হবে। এটা তথ্য প্রকাশ সুরক্ষা আইন রয়েছে, তবে সেটির কোনো প্রয়োগ ও কার্যকর প্রচার নেই। এ আইন যথেষ্ট নয়, তাই আইনটি সংশোধন করে কার্যকর ও প্রচার করার সুপারিশ করা হয়েছে। দুদককে অভ্যন্তরীণ দুর্নীতি থেকে মুক্ত করতে বিশেষ ধরনের সাঁড়াশি অভিযানের প্রস্তাবও করেছে সংস্কার কমিশন। এই অভিযানের মাধ্যমে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতির জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে। শুধু চাকরিচ্যুতি নয়, আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি দুদকের আমরা এমন একটা প্রতিষ্ঠান চাই যার মধ্যে যারা কর্মী হিসাবে থাকবেন সকল পর্যায়ে তাদের এক ধরনের সেন্স অফ ওনারশিপ থাকবে, প্রাইড থাকবে যে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে কাজ করছে। সেই জন্য যেরকম প্রণোদনার দরকার, সেই জন্য আমরা বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি, ইনক্লুডিং হায়ার স্কেল, মানে বেতন ভাতার যে স্কেলটা সেটা সরকারি স্কেলের তুলনায় কমপক্ষে দ্বিগুণ প্রস্তাবনা করেছি আমরা। কিন্তু পাশাপাশি এটা কিন্তু এই শর্ত সাপেক্ষে যে এই প্রতিষ্ঠানে নৈতিক স্ট্যান্ডার্ড এবং স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রটি হবে সর্বোচ্চ মানের। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো ভালো। এগুলো বাস্তবায়ন করা গেলে সমাজে দুর্নীতির মাত্রা অনেকটাই কমে আসবে। তবে দুর্নীতি দমনে
এগুলোই যথেষ্ট নয়। সবচেয়ে বেশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা। দুর্নীতি বাড়া কমা এটা দুদকের উপর নির্ভর করে না, এবং দুদকের একার পক্ষে দুর্নীতি দমন করা বা দুর্নীতি নিয়ন্ত্রণে আনাও সম্ভব না। রাজনৈতিক সদিচ্ছা, যদি কয়েক কোটি টাকা খরচ করে এমপি হতে হয় তাহলে রাজনৈতিক সদিচ্ছা কখনো হবে না। তাই মাসেল এবং মানে আপনার পেশি শক্তি এবং অর্থের যে খেলা আমাদের নির্বাচন প্রক্রিয়ায় আছে, রাজনীতিতে আছে, এইটা দূর করা না গেলে দুর্নীতির লাগাম টানা অত্যন্ত দুরূহ। তিনি বলেন, দুদক এখন মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে, এটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিলে বরং অবস্থার উন্নতি হবে। দুদকের অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি হলো ক্যাবিনেট ডিভিশন, এবং ক্যাবিনেট ডিভিশন, এস্টাবলিশমেন্ট ডিভিশন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ইনারা সরকারি চাকরিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক এটা চান না। সেই জন্যে দুদক বা অন্য যেসব কমিশন আছে এগুলির আইদার নিজস্ব মিনিস্ট্রি থাকা উচিত, ডিভিশন থাকা উচিত, অথবা ল মিনিস্ট্রি রেগুলেটরি বডিগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ভিন্ন মন্ত্রণালয় থাকা উচিত। সেক্ষেত্রে বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান থেকে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চিন্তা সময়োপযোগী সুপারিশ, বলছেন দুদকের সাবেক এই চেয়ারম্যান।